আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবে। সার্জিস, হাসনাত, আরও নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে চলুন একে একে দেখা যাক। তো এই ধরনের এনসিপির গুন্ডা ফুন্ডা, এরা হোক নারী হোক পুরুষ, এদের সবকটার চরিত্র একই। এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং আপনারা একটু প্রস্তুত থাকেন, এরা আরও মাইর খাবে। যদিও এখন বিএনপি জামাত ক্ষমতায়, মিলেমিশে ক্ষমতায় আছে, তারপরেও জামাতের গুপ্ত টিম, জামাতের সি টিম হচ্ছে এই এনসিপি এবং বি টিম হচ্ছে এবি পার্টি, ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার যে দল। তো এইভাবেই এরা মানুষের কাছ থেকে, মানে আওয়ামী লীগ আসলে মাইন্ড করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের প্রাপ্য তারা বুঝে নেওয়ার জন্য। সুদে আসলে ইউনুসের সুদে এরা এদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু এখন কি আর করার, ছাত্রদল তাদের সেই সুযোগটা দিচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, তাদের পরিণতি তাদের কাছেই। এবার চলুন আমরা আরেকটি ঘটনার সাথে সাক্ষী হই। হিন্দু ধর্মাবলম্বীদের আসলে কতটা থ্রেটে রাখা হয়েছে বাংলাদেশে, তার জলজ্জান্ত দৃষ্টান্ত এই ভিডিওটি। নরসিংদীতে স্কুলে গিয়ে এই জুলাই জঙ্গিরা, এই ধর্মীয় সন্ত্রাসীরা কি বার্তা দিচ্ছে হিন্দুদের ব্যাপারে, কি ঘৃণা ছড়াচ্ছে চলুন। আর একটি বিদ্যালয়ে ঢুকে এইভাবে ভিডিও ধারণ করা, টিচারকে দাঁড় করিয়ে রেখে একটা অশিক্ষিত মূর্খ ছেলে যে 2 লাইন বাংলা বলতে পারে না, সে জ্ঞান দিচ্ছে। শিক্ষক অসহায়ের মতো তাকিয়ে থেকে দেখছে এই মব সন্ত্রাসীদের কারণে। ওর চেহারা সুরত দেখে আমি জানি না নেশাখোর টোর কিনা, সেটাও একটা অপরাধীর অজুহাত নয়। কেউ নেশা করলে সেটা নিরাময়ের জন্য রাষ্ট্র এটার দায়িত্ব নেবে, কিন্তু এই ধরনের ছেলেপেলেরা, না আছে শিক্ষা, না আছে বিদ্যা, না আছে কোনো ধর্মীয় জ্ঞান, সে এসে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে, সেগুলো ভিডিও ধারণ করছে এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং দেখার কেউ নেই, বলার কেউ নেই। শুনেছি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ধৃষ্টতা সে কীভাবে দেখায়, এবং এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের আসলে কোন পরিণতি, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এইভাবে থ্রেট করা, মানে এটা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা। তাদের কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, বা আচ্ছা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়, এটা কি কোচিং সেন্টারে করার জায়গা? স্কুলে এটা কি জায়গা? মানে আপনি এটা অ্যালাউ করবেন? তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে ওইটাই করুক। অমুকের বউ, অমুকের মা, অমুকের মেয়ে, এদের কাছে কেউ নিরাপদ নয়। এরা 1971 আমাদের মা বোনদেরকে ধরে পাকিস্তানিদের কাছে দিয়ে এসেছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় শিক্ষিকা বিউটি পালের শালীন ভিডিওকে ফেসবুকে ছড়িয়ে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে পোস্ট করেন আসিফ ইকবাল হিরণ, একজন সহকর্মী তার। সে আসিফ, দেখি আপনারা জানেন যে বিউটি পালকে নিয়ে বিতর্ক চলছে। বিউটি পাল কী করেছেন? আরেক মোল্লা বলেছে যে ভুল করে শিক্ষিকা হয়ে যাওয়া এক নর্তকী টিকটক করছে, তার পক্ষে আরও কিছু টিকটকার, শিক্ষিত শিক্ষক শিক্ষিকা টিকটক করে প্রতিবাদ জানাচ্ছে। মোল্লা খালিদ সাইফুল্লাহ, খেলাফত যুব মজলিসের নেতা। দেখুন এই মোল্লাটার অবস্থা। আমি জানি না তার মাদ্রাসায় তার সাথে কতটা অত্যাচার হয়েছে, কারণ মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে পরে নাচ গান সাংস্কৃতিক কাজকে তার মাদ্রাসায় যেটা তাকে করেছে ওইটার সাথে তুলনা দিচ্ছে। বিউটি পাল, তিনি একজন স্কুল শিক্ষিকা এবং তাকে নিয়ে যে বর্তমানে আলোচনা, তিনি স্কুলে এইভাবে শেখান। দেখুন এই বলৎকার বাহিনীর খেপেছে যে কেন মানুষ বলৎকার না করে গান, মানে তার ব্যক্তিগত ভিডিওতে সেখানে কেন গান থাকবে, সেখানে থাকবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আর তলে তলে বলৎকার। তো এই বলৎকার বাহিনী খেপেছে এবং তার সাথে এই অন্যায়, তাকে অশ্লীল ভিডিওর কথা বলে যে তকমা দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রতিবাদে সারা বাংলাদেশে অন্যান্য শিক্ষক শিক্ষিকা। চলুন দেখি বিউটি পার্লারের একটি বক্তব্য।
তিনি বলছেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানুষের ব্যক্তিগত লাইফ থাকতে পারে না। একজন শিক্ষক যখন একটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন, তখন নিশ্চয়ই ধরে নিতে হয় তিনি তার যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। তিনি একজন শিক্ষক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, একজন নারী। তারও একটি মন আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বিউটিপাল প্রধান শিক্ষক, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারেক রহমানের মতো প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আমার। পিটাইটিকর, আমি যদি একটু বড় করি, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সামনে স্ক্রিনটা অনেক দূরে, প্রায় 5 হাত দূরে হবে, তো যে কারণে আমি একটু ছোট দেখছিলাম, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। চলুন আমরা ভিডিওটি শেষ করি। এই শামা হাদি এইভাবে পিটিয়েছে স্থানীয় হবিগঞ্জের জনতা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে উত্তেজিত জনতা তাদের উপরে আক্রমণ করেছে, যেভাবে তারা মানুষের উপরে মব করার পরে বলতো যে উশৃঙ্খল না বলে বলতো যে মানে মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহারে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, তখন এই ধরনের বিশেষণ ব্যবহার করছে যে উত্তেজিত জনতা, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বয়ং মবদের ওস্তাদ ইউনূসও একই ধরনের কথা বলেছিল যে মানুষ তাদের স্বাধীনতা উদযাপন করছে, তো তাদের স্বাধীনতা শামা হাদি করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এনসিপির গুন্ডাদের এরকম সামনে পেছনে সব জায়গায়, এবং এনসিপির গুন্ডারা মাইর জুলাই জঙ্গিদের মাইর খাওয়া, জুলাই জঙ্গিদের শামা হাদি করে দেওয়া, এবং এইটা চলবে, অব্যাহত থাকবে, সারা বাংলাদেশে এদের সাথে এগুলো হবে। এবং এরা দেশের বাইরে গেল, ওই যে একটা লোক আছে না বনিয়ামিন, তার সাথে যেন কী হয়েছে একটু দেখি, বনিয়ামিনকে দিয়ে একটু শেষ করি। এইটা তো না দেখাইলে খুব খারাপ হয়েছে। আমি আগেও বলেছি বনিয়ামিনের সাথে এটা ঠিক করেনি যারা করেছে। এই হচ্ছে জামাত জঙ্গিগুলো দেশের বাইরে সব জায়গায় তাদের অবস্থা শামাহাদি হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো হয়ে যান, এগুলো করেন না। আমাদের এই কষ্টগুলো একদমই উচিত না, আমাদের খুব কষ্ট হয়, দেখেনি তো ঠিক না। আমি আগেই বলেছিলাম যে এরা উঠতে বসতে মাইর খাবে, এবং যেহেতু তারা মানুষকে মেরেছে, আমরা তাদেরকে ডিফেন্ড করবো না, আমিও তাদেরকে ডিফেন্ড করবো না, তারা এটা ডিজার্ভ করে। এখন আপনি বলবেন যে হ্যাঁ মানবতা মানুষের জন্য, ওরা মানুষ নাকি? এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের যত মানবিক মর্যাদা যা কিছু আছে সব ধ্বংস করেছে। এদের নেতা হয়েছে হাদি, যার মুখ থেকে নারীদের প্রতি বিদ্বেষ, নারীর জনন ইন্দ্রিয়, সেটাকে সে তার রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে, সেটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে। এরা বীর মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে, এরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের ধরে ধরে পিটিয়েছে। তাদের সাথে কি ভালো আচরণ আপনি আশা করেন? তাদের সাথে কিসের মানবতা? কোন আইনে? বাংলাদেশের আইন আদালত সব তছনছ করে দিয়েছে। তাদেরকে তাদের গর্তে তো পড়তেই হবে। আমি খারাপ মানুষ না, আবার আমি এত ভালো মানুষও না, ডিফেন্ড করা যাবে না। এনসিপির পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, দুইজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইর থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করতো। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপায় আছে, যে কোনো সময় চাকরি টাকরি চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়। এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছেও গত 2 বছর হান্নান মাসুদের
দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আমোদ আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা আপনারা জানেন, মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল, যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি সবিজয় স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাত ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে এবং বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগ তোর গান কেস তাদের ভাষায়, বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে আমি হচ্ছে এটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যায় মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আয়োডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাঙ্গু সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যাক। রাশ্মিকা মান্দারকার সাহেব বললেন যে 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টির শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নাই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সত্যাচার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই দিন মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচা আছে কি না আছে সেটা জানে না? মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচা আছে কি মরে আছে, মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপি ওইটা বলছে আমগারে পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলা দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো আর গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো? তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে 2 নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখে বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খাই ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম। ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই, আচ্ছা সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক
আচ্ছা, আরেক ছাপড়ি ছাপড়ি বলি কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা গেছে, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকুরি দেওয়ার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বুধে মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরেন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনো কি বলা যায় ফরম্যাট হিসেবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ মাংস মাস, যাই হোক আপনারা বুঝতেছেন ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিড়ানো হবে। এরা এই পিড়ানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীলভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবদিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপরে একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. ঘোষকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে উচ্ছুতভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা তারা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিটান দেওয়া হয়। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে। এবং এরা যে ছাত্রদল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্রদল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্রদলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন। কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্রদলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন এখন সরকারি সংগঠন ছাত্রদলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র এটা মহল্লা কমিটিতে এর চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন, এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ, এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে ধীরে বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই। কারণ হাদির সাউয়ামও হাদিমাদি ছিঁড়ে ফেলার, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত সারা বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল
একটা জানাজা শোডাউন দিল, এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ির কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপিকে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপির আছে এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে, এবং এই চেষ্টার অংশ হিসেবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, দু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আর একটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে এবং ফেলে এদিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাই হোক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কাইয়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি যেন থাপড়াইবি ছাপা আর কিছু একটা গাল, মানে যাই হোক আপনারা ওই ছড়াটা জানলে একটু কমেন্ট বক্সে দিয়ে দিন। আমি শুধু এই পুরা নাটকের সাথে জড়িত সবাইকে বলবো, আপনারা জানেন বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিকে চারদিক থেকে রাহুরা এমনভাবে ঘিরে ধরেছে, এ দেশের মানুষ, এ দেশের মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আর কারো জানার ইচ্ছা আছে সেটাও মনে হচ্ছে না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, কিন্তু হাজার হাজার বছর থেকে এদেশে হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ জনগোষ্ঠী, জৈন এবং অন্যান্য ধর্মের নানান নৃগোষ্ঠীর মানুষ শান্তিতে সহাবস্থান করে এসছে। সেই দেশটিকে এই জুলাই মাসে 2024 সালে এমন একটি অন্ধকারের গলির দিকে মুখ করে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে যত যাচ্ছে এটি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছে। সাম্প্রতিক নানান খেলা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে মৌলবাদী পাকিস্তান, আরেকদিকে বিশ্ববাটপার আমেরিকা, এবং শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনারা জানেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার বাংলাদেশের মাত্র দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম ফ্রম ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আফ্রিকায় সহ পৃথিবীর নানা দেশে আমাদের শ্রমিকরা যায়, তারা সেখানে কাজ করে, আর গ্রামে, শহরে, গঞ্জে আত্মীয় স্বজন পরিজন সবার জন্য তারা সেই রেমিটেন্সের টাকা দেশে ফেরত পাঠায়। আরেকদিকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে গার্মেন্টসে কাজ করে সেই গার্মেন্টসকে দিয়ে বিদেশ থেকে প্রতি বছর অ্যাভারেজে 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। এখন এই 24-এর জঙ্গি উত্থানের পর আমেরিকার টাকায়, আমেরিকার পৃষ্ঠপোষকতায় যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এসে দাঁড়ালেন ডক্টর ইউনূস, নোবেল ইউনূস। সেই নোবেল ইউনূস আসার পর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার এমন কোনো পথ তিনি বাকি রাখেন নাই। আস্তে আস্তে এই দেশটাকে আমেরিকার কলোনিতে রূপদান করেছেন। আমেরিকাকে বন্দর দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিতে হবে নেভাল বেজ, আমেরিকাকে দিতে হবে সামরিক ঘাঁটি, আমেরিকাকে দিতে হবে করিডোর, আমেরিকার থেকে জাহাজ কিনতে হবে, আমেরিকার থেকে বিমান কিনতে হবে, তেলও এখন আমেরিকার থেকে কিনতে হবে। আমরা আগে, আপনারা জানেন যে কাতার থেকে
এলজি গ্যাস বা এলপি গ্যাস আমরা কিনতাম, যেটা দিয়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে মানুষের রান্নাবান্নার কাজ করে, সেই গ্যাস এখন আসবে আমেরিকা থেকে। কাতার থেকে আনলে যে দাম পড়তো গ্যাসের, সেই দামের তুলনায় 1.5 গুণ বেশি দামে আমেরিকা থেকে আনতে হবে। এবং বাংলাদেশ 8 লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কিনবে। এই গম যদি আমেরিকা থেকে না কিনে আমরা যদি ইউরোপ থেকে বা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইভেন পাকিস্তান থেকেও কিনি বা ইন্ডিয়া থেকে চায়না থেকে কিনি, তাহলে আমাদের সেই গমের যে দাম পড়ে শুধু আমেরিকা থেকে ক্যারিং কস্ট তার চেয়ে বেশি পড়ে। তাহলে খেয়াল করে দেখেন, এই দেশটাকে ক্ষমতার মসনদে বসার জন্য মির্জাফর কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব দিয়ে দিয়েছিল, বলেছিল আমার শুধু নবাবই দরকার। তার মানে নবাবের শুধু দায়িত্ব থাকবে, কোনো ক্ষমতা থাকবে না, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুধু ক্ষমতা থাকবে, কোনো দায়িত্ব থাকবে না। লুটপাট করে এই সোনার দেশটাকে যেভাবে ফকিরে পরিণত করেছিল, দুর্ভিক্ষ মন্বন্তরের সৃষ্টি করেছিল, সেই একই কায়দায় এই জামাত বিএনপি আজ বাংলাদেশকে পথে বসিয়েছে। আপনারা শুনেছেন জামাত বলছে যে আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, আমেরিকা জামাতের পরীক্ষিত বন্ধু। কারণ 1971 সালে আমার নারীরা যখন দর্শিত হচ্ছে, আমার ভাইদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমার মুক্তিযোদ্ধাদেরকে যখন রাষ্ট্রবিরোধী বলে হত্যা করা হচ্ছে, যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল সেই অস্ত্র আমেরিকা থেকে এসেছিল, আর সেই অস্ত্র চালাচ্ছিল জামাতের আলবদর, আল শাম, রাজাকার এবং শান্তি কমিটি। জামাত প্রাতিষ্ঠানিকভাবে 1971 সালে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে ছিল। পাকিস্তান তাদের বাবা এখনও আমেরিকার সাথে আছে, যেই জন্য পাকিস্তান একবার 2 ভাগ হয়েছে, এবার আরও ভাগ হবে। তাহলে খেয়াল করে দেখেন যে তারা কিন্তু এক চুলো নড়েনি, তারা কিন্তু ওই 1971-এর জায়গায় আছে। এখন তারেক জিয়া 17 বছর বিদেশে থাকার পর তিনি মনে করলেন এই মসনদ আমার দরকার। এদেশকে যদি শোষণ করতে হয়, এদেশকে যদি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তারেক জিয়াকে তো আমাদের প্রয়োজনে আছে। এই দেশ যদি ধ্বংস করতে হয় তাহলে তাকে তো আমাদের প্রয়োজনে আছে। বাংলাদেশের মানুষ একবার খালেদা জিয়াকে, একবার তারেক জিয়াকে, 2 জন অর্ধশিক্ষিত মানুষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ছেড়েছে। বাংলাদেশের এই মানুষদের কিন্তু আপনি প্রশংসা না করে পারবেন না। কেন পারবেন না? দেখেন, বাচ্চা স্কুলে পড়ে, মাইলস্টোন স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, অথবা উইলসে পড়ে, অথবা অন্য কোনো স্কুলে পড়ে, ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাখা হয়েছে, তার রেজাল্ট কেমন, ম্যাট্রিকে স্টার কয়টা, ইন্টারমিডিয়েট স্টার কয়টা, সেটা দেখা হয়। অথচ একটা দেশ চালাবে তাদের কোনো ডিগ্রি দরকার নাই, তারা ডক্টর কদম আলী হলেই চলবে। সুতরাং বাংলাদেশ প্রতিটা পদে পদে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে আমাদের যে চুক্তি, এই চুক্তির পরও আমেরিকা গত সপ্তাহে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপরে আরও 10% ইন্টারেস্ট বাড়িয়ে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারপরে খেয়াল করেন, 19-এর সাথে 10 করলে 29%। আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে পুরো পৃথিবীতে ছিলাম 2nd পজিশনে, চায়না 1 নম্বর, আমরা 2 নম্বর। আর এখন 3 নম্বর ছিল তখন ভিয়েতনাম, এখন ভিয়েতনাম 2, চায়না তার 1 নম্বর জায়গা ঠিক রেখেছে, আর আমরা এখন 3। খেয়াল করে দেখেন, যে কথা দিয়ে শুরু করেছিলাম, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের যে আয় সেটা অনেক অংশে কমে গেছে। কারণ অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আওয়ামী লীগের লোকের বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির জঙ্গি বাহিনী এই কর্মীদেরকে এই যেই সব প্রতিষ্ঠানে কাজ করে সেই সব প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে, কারো কারো জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে, ব্যাংক দিয়ে, বিমা দিয়ে এদেরকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। সুতরাং হাজার হাজার কর্মী এখন ছাঁটাই হয়ে গিয়েছে। বাংলাদেশের বাজার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স বাংলাদেশের বাজার থেকে যেই পরিমাণ পণ্য কিনতো, এটা এখন তার অর্ধেকে নেমে গেছে। ঠিক এমনি করে রাশিয়া এবং জার্মানি, স্পেন, পর্তুগাল এরাও কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণে আগে কিনতো সেই পরিমাণ থেকে কমিয়ে দিয়েছে। তার মানে বাংলাদেশ যে গার্মেন্টস দিয়ে 70 বিলিয়ন রপ্তানি করতো প্রতি বছর, এটা প্রতি বছরে 5% করে বৃদ্ধি পেত। এখন এবারে 5% বৃদ্ধি তো দূরের কথা, আরও 5% কমে 65-তে চলে এসছে। তার মানে আমাদের
10 বিলিয়ন নেট ইনকাম সেখান থেকে অলরেডি কমে গেছে। এই বছর যেতে যেতে এটা 20 বিলিয়ন কম হতে পারে। তারপরে আমাদের যে পরিমাণে বিদেশে আমাদের শ্রমিকরা যেত, সেই শ্রমিকদের যে ইনকাম ডলারে সেটা যে পরিমাণে আসতো, সেটা এখন বর্তমানে দুবাই সহ বহু দেশ বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস আসার পর থেকে। এবং স্টুডেন্ট হিসেবে যে ছেলেবেলারা বিদেশে যেত সেটাও অনেকাংশে কমে গেছে। যার ফলে হয়েছে কি, যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, একটি গার্মেন্টস আরেকটি ম্যান পাওয়ার, এই দুটা ক্ষেত্রেই বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে বাইয়া কার্ড বিক্রি করে বাইয়া খাল বানিয়ে কুমির আনতে পারবেন, কিন্তু সেখানে মাছ আসবে না। ফলে বাংলাদেশ আসলে তার গন্তব্য হারিয়ে ফেলছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিরতা আসছে এবং আপনারা দেখেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষের মধ্যে শিশুদের প্রতি মায়া, মমতা এবং শিশুদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা বা মমত্ববোধ এবং দায়িত্ববোধ যে পরিমাণে ছিল, এখন কিন্তু সেটা আর নেই। প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, এতিমখানায় এই শিশুদেরকে মৌলানারা বলৎকার করছে। যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তাদের সেই সৎ লোকেরা পতিতা নিয়ে ধরা পড়ছে নিম্নমানের হোটেলে। ঠিক এমনি করে বাংলাদেশটাকে প্রতিনিয়ত আস্তে আস্তে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসার জায়গা ছিল, আস্থার জায়গা ছিল, সেই ধর্মের যে বেসটা ছিল, সেখানেও কুঠারাঘাত হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা এই দেশ থেকে চলে গেছে। ফলে বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল অন্ধকার সামনের দিকে। আপনি খেয়াল করে দেখেন, 6 কোটি মানুষের মতো মানুষ আওয়ামী লীগ করে, তাদেরও কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যখন এই পিঠটা যখন দেওয়ালের সাথে একটু ঠেকিয়ে যখন সামনের দিকে তাকাবে, 6 কোটি মানুষ কিন্তু 1 কোটি করে একজন করে ধরলেও কিন্তু 12 কোটি কিন্তু যুদ্ধে চলে আসে। একটা দেশে যদি এই 12 কোটির মধ্যে সংঘাত হয়, তাহলে মনে রেখেন সেই দেশ কিন্তু গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার। প্রতিনিয়ত ভারতকে কিভাবে শত্রু বানানো যায়, ভারতকে কিভাবে আমাদের সাথে লাগিয়ে রাখা যায়, সেই রকমের একটা আলাপ আলোচনা রাজনৈতিক মহল থেকে এসছে। কোন রাজনৈতিক? সাম্প্রদায়িক রাজনীতিক, এনসিপি জঙ্গি রাজনীতিক বিদদের কাছ থেকে। এবং দেখেন 1971 সালের সাথে 2024-এর তুলনা করে বহু লোক লেখালেখি করছেন এবং প্রথম আলোতেও লিখছেন। অথচ দেখেন 1971-এর পর 72, 73, 74 সালে কোনো মুক্তিযোদ্ধাকে পিটাবে এমন সাহস বাংলার মাটিতে কারো ছিল না। এই দেখেন সার্জিস এবং কি পাটোয়ারি জানি, পাটের ব্যাপারী নাকি পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই হারামজাদা দুইটাকে কুত্তার মতো পিটাইছে আজকে। কোথায়? সিলেটে। এরপরে তারা গিয়েছিল এর আগে কোথায়? বঙ্গবন্ধুর জন্মস্থানে টঙ্গিপাড়ায়। সেখানেও ওই ট্যাঙ্কের ভিতরে করে পিসিতে করে ফেরত আসছে, আপনারা দেখেছেন। সুতরাং তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা কোনোটাই নেই। মানুষ বুঝতে শিখেছে তাদেরকে ব্যবহার করে ডক্টর ইউনূসের নীল নকশা, আমেরিকার টাকায় এই দেশটিকে বেনিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। 1 বছর 2 বছর যেতে হবে না, আগামী 6-7 মাসের মধ্যেই দেখবেন হাহাকারটা আরও কত বৃদ্ধি পায়। এর ফলে যেটা হবে যে এই বাংলাদেশ যেখানে উদ্যোগতি ছিল, সেটা নিম্নগতির দিকে চলে যাবে এবং শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বলৎকারের আঁকড়াগুলোকে যদি বন্ধ করা না যায়, এই বলৎকারের আঁকড়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই দেশে আগামী প্রজন্মে একটা নষ্ট প্রজন্মের শিশুরা বড় হয়ে উঠবে। সত্যিকারের শিশুদেরকে যদি রক্ষা করা আমরা না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই অন্ধকার। আসুন, এই বাংলাদেশকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। এই বাংলাদেশকে আমরা বেনিয়াদের তীর্থস্থান করতে চাই না। এই বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধের স্থান হিসাবে দেখতে চাই না। এই বাংলাদেশকে আমরা মানুষের দেশ, সভ্য মানুষের দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনার দেশ, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার দেশ, পূর্বপুরুষের দেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, আসুন সবাই সাম্প্রদায়িক শক্তিকে রুখি, সন্ত্রাসীদেরকে রুখি, জঙ্গিদেরকে রুখি এবং সুন্দরের দিকে যাত্রা করতে হলে 71-মুখী রাজনীতি আবার শুরু করতে হবে।
ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনাও ঘটেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণেই। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন। মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখলদারিত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুবদলের উত্তেজিত নেতা কর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গোসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জি.কে. গৌস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবলে 3টি খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে আবৃত কুশপুতুল গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিটি কুশপুতুলের বুকে এনসিপির শীর্ষ 3 নেতার ছবি সংবলিত স্পষ্ট পোস্টার সাঁটানো ছিল। পুলিশ পরে নিশ্চিত করে ছবিগুলো ছিল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের। সূত্রগুলো বলছে, এনসিপির কয়েকজন নেতা গত 2 বছর ধরে যেভাবে উস্কানিমূলক এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের অপমান করে বক্তব্য দিয়েছে, তাতে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখর ছিলেন। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে অপমান করে বক্তব্য দিলে সেখানেও হামলার শিকার হয়েছিল। সূত্রগুলো বলছে, এনসিপি নিজস্ব রাজনৈতিক অপরিণামদর্শিতা, কৌশলগত ভুল এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এই পরিস্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষি হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না। তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে, জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা এনসিপির একটি অংশ রাষ্ট্রীয় সুবিধা, সরকারি পদবি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ দেশের মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের উচ্চ মূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মৌলিক সংকটে তারা সাধারণ মানুষের পাশে নেই। গণমানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা না বলে শুধু উচ্চ মার্গীয় রাষ্ট্রীয় সংস্কার ও প্রতিপক্ষ দমনের রাজনীতির ফলে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। তারেক রহমান $700 মিলিয়ন বা $70 কোটি ঘুষের বিনিময়ে রফা করেছেন কিছু প্রকল্প চীনের সঙ্গে। কোন কোন প্রকল্প? লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ, তিস্তা বাঁধ মহাপ্রকল্প, মংলা SEZ, যুদ্ধ বিমান ক্রয় ইত্যাদি। কবে হয়েছে এই রফা? সম্প্রতি চীন সফরে গিয়ে। ঘুষের টাকা নেওয়া হয়েছে কি? আগে হ্যাঁ, এত বড় চুক্তি MOU স্বাক্ষর হলো কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া? আরে একটা বউনি তো করতে হয়, আর বউনি ছাড়া কি কোনো কাজ হয়? এমন খবর কিন্তু খুব গোপনে হলেও উড়ছে বাতাসে। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি বলতে কি, আমিও প্রথমটায় বিশ্বাস করিনি। পাল্টা প্রশ্ন করেছিলাম, প্রমাণ কোথায়? উত্তর পেয়েছিলাম, প্রমাণ বাংলাদেশের ইতিহাসে।
প্রমাণ তারেক রহমানের পুরনো রেকর্ডে। অতঃপর খুঁজতে হলো বাংলাদেশের ইতিহাস, খুঁজতে হলো তারেক রহমানের রেকর্ড। বলছি সে কথা। বাংলাদেশের শাসকের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ নতুন নয়। বঙ্গবন্ধু নমস্য ব্যক্তি, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার প্রশ্নই ছিল না। জিয়াউর রহমান সম্পর্কে অনেকে একথা সে কথা বলে বটে, তবে আর্থিক দুর্নীতি বা ঘুষ খাওয়ার স্পষ্ট কোনো অভিযোগ বা মামলা নেই জিয়াউর রহমানের বিরুদ্ধে। কিন্তু তারপর থেকে ঘুষ দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত এমন কোনো শাসক নেই বাংলাদেশে। খেয়াল করবেন, আমি কিন্তু চূড়ান্ত রায় দিইনি, শুধু বলেছি অভিযোগ। কে চোর আর কে চোর নয় সেটা বলবেন আপনারা। আমি শুধু বলছি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো শীর্ষ রাষ্ট্র সরকার প্রধানরা ঘুষ ও আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। 1990 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে জাপানি রাডার কেনা সহ বেশ কয়েকটি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলা হয়। আদালত তাকে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয় এবং তিনি দীর্ঘদিন কারাবাস করেন। তিনি প্রথম শীর্ষ শাসক যিনি দুর্নীতির দায়ে আইনগতভাবে সাজাপ্রাপ্ত হন। এরপর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা ধরুন। তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল। বিচারিক আদালতে সাজা হলেও পরবর্তী সময়ে ওই 24 আগস্ট অভ্যুত্থানের পর, কারণ ওই অভ্যুত্থানের তার দলও তো একটা শরিক ছিল, তো সেই অভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনায় দেশের উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট তাকে এসব দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ খালাস করে দেয়। আসা যাক তারপরে শেখ হাসিনা ও তার পরিবারের আর্থিক দুর্নীতি প্রসঙ্গে। এটা অনেকেই মানবেন না, যারা আওয়ামী লীগ তারা বলবেন না না শেখ হাসিনার নামে কোনো কিছু নেই। কিছু নেই সেটা নয়, কিছু তো ছিল। আমি আবার বলছি, অভিযোগ তো ছিল, সত্যি মিথ্যে আমি বলছি না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার মানে প্রায় 59,000 কোটি টাকা আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কি বলবো বোনের ছেলে, এই বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটম তাদের কাছ থেকে অতিরিক্ত ব্যয় দেখিয়ে অন্যান্য অপকৌশলে এই অর্থ মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংক ও অফশোর অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধান শুরু করলেও শেখ হাসিনার পরিবার ও সংশ্লিষ্ট পক্ষগুলো এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এর মধ্যে ওই মালয়েশিয়ার নাম করলাম না, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংক আর অফশোর অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল টাকা। এবারও দেখুন, আমাদের তারেক রহমান সাহেব তিনি চীন যাওয়ার আগে তিনি মালয়েশিয়া ঘুরে গেলেন ওদের ব্যবস্থাপনা তৈরি করার জন্য, তাই নাই কি? আপনারা এটা ভাববেন, ভেবে বলবেন। যাই হোক, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধান করলেও শেখ হাসিনার পরিবার ও সংশ্লিষ্ট পক্ষগুলো এটা অস্বীকার করেছে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এই 5 বিলিয়ন ডলারের ঘুষের গল্পকে ভিত্তিহীন ও গুজব বলে জানানো হয়েছে। এরপরেও আছে শেখ হাসিনার বিরুদ্ধে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, সেটা কিন্তু পরবর্তীকালে সেই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে মামলা খারিজ করে দেয় ক্যানাডার এক আদালত। এছাড়া মেট্রো রেল ও মেগা প্রকল্প, ঢাকা মেট্রো রেল সহ বিভিন্ন বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে কস্ট ইনফ্লেশন করে টাকা নেওয়া হয়েছে ইত্যাদি বলা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি ইত্যাদি নানান প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। সম্প্রতি বিভিন্ন মামলায় এই সরকার, অবশ্যই এই সরকারের আমলে এগুলোকে তো বিচার বলে না, এগুলোকে বলে কুবিচার, এগুলো আইনের গর্ভস্রাব হয়েছে এখানে।
তবে তার শাস্তি ঘোষণা হয়েছে। তবে বাংলাদেশে কি দেখা গেছে, শাসকের হুকুমে চলে বিচার ব্যবস্থা, শাসক যেটা বলবে সেইটা হবে। অতএব আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার শাস্তিও বেগম জিয়ার মতো মকুব হয়ে যেতে পারে এবং যাবে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এই পদটি বকলমে প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেও কম নয়। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন না করা, নিয়ম অনুযায়ী যেটা করা উচিত ছিল, কোম্পানির নিট মুনাফার 5% শ্রমিকদের মাঝে বন্টন করার কথা, সেটাও করেননি। বরং তিনি আমেরিকায় গিয়ে সেখানকার ডেমোক্র্যাটদেরকে প্রচুর টাকা দিয়েছেন এবং নিজের সম্পত্তি বাড়িয়েছেন। এই সব মামলাই ছিল মোহাম্মদ ইউনূসের আর্থিক দুর্নীতি। জানুয়ারি 2024 ঢাকার একটি শ্রম আদালত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের আরও 3 শীর্ষ কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়। যখন জেলে যাওয়া তার ভবিতব্য, তখন মেটিকুলাস ডিজাইনে ষড়যন্ত্রের অভ্যুত্থান হলো এবং জেলে না গিয়ে ইউনূস হলেন বকলমের প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে 660 কোটি টাকা আয়কর তিনি মকুব করিয়ে নিলেন। এটাকেও বাংলা কথায় বলে ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি। ইউনূস ছিলেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি 3 দিন আগে পদত্যাগ করেছেন, আর তার সঙ্গে সঙ্গে দুর্নীতির মামলা রুজু হয়ে গেছে তার বিরুদ্ধে। কমপ্লেন কে করেছেন? বাংলাদেশ আজাদ পার্টির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড হাসিনুর রহমান এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সেন্ট্রাল কমিটি মেম্বার সেক্রেটারি AI নূর মোহাম্মদ আয়াস। শোনা যাচ্ছে তারেক সরকারের সাথে কোনো মামলা মোকদ্দমা হবে না তার বিরুদ্ধে, এমন এক সমঝোতা করে তিনি পদত্যাগটা করেছেন। এবার আসুন একেবারে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের আমলে ঢাকার বনানীতে তারেক রহমানের যে রাজনৈতিক কার্যালয় ছিল, হাওয়া ভবন, সেটা ছিল ক্ষমতার সমান্তরাল কেন্দ্র এবং ব্যাপক দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে শুধু দেশে নয়, দেশ বিদেশ সর্বত্র পরিচিত হয়েছিল। তারেক রহমানের কি নাম হয়ে গিয়েছিল তখন? 10%। মানে যে চুক্তি হোক না কেন, যে অর্ডার হোক না কেন, তার 10% তাকে দিতে হবে। আরেকজন 10%-এর নাম বাংলাদেশের বর্তমান বাবা পাকিস্তানের, সেখানে রয়েছে, তার নাম হচ্ছে বেনজির ভুট্টোর স্বামী আসিফ জারদারি, যিনি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট। তারও নাম ছিল 10%। সেই তারেক জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী। কবি নজরুলের সেই কবিতাটা মনে আছে? বিড়াল বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশি যাব, বিড়াল মাছ খাবে না। তো তারেক সাহেব যদি বলেন ঘুষ নেব না, ক্যাশ ছোবো না, কেউ বিশ্বাস করবে নাকি বিশ্বাস করা যায়? বন্ধুরা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিষয় বারে বারে ফিরে আসে। যখনই কয়েক বিলিয়ন ডলারের বড় প্রকল্প, প্রতিরক্ষা ক্রয় বা বিদেশি বিনিয়োগের ঘোষণা হয়, তখনই একটি প্রশ্ন ঘুরতে শুরু করে, এই প্রকল্পগুলোর আড়ালে কত টাকা কিকব্যাক বা কমিশনের খেলা চলেছে। তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নানা ধরনের অভিযোগ এবং জল্পনা ছড়িয়েছে। এমনকি বিভিন্ন অঙ্কও প্রচার করা হচ্ছে। তবে এই $700 মিলিয়ন অঙ্কটা, এটা বিষয়টা সেইখান থেকে এসছে। কিন্তু প্রশ্ন হলো, এসবের কতটা তথ্য আর কতটা রাজনৈতিক প্রচার? হতেই পারে, দুটোই হতে পারে। কোনো এটাও সত্যি হতে পারে, ওটাও সত্যি হতে পারে। আজকের আলোচনায় আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগকে সত্য বলে ধরবো না, বরং দেখব কেন এমন অভিযোগ ওঠে, কিভাবে সেগুলো যাচাই করা হয় এবং আন্তর্জাতিক কূটনীতিতে এগুলোর গুরুত্ব কতটা। প্রথমে দেখি কি ঘটেছে। চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেন সাম্প্রতিক সফরে এবং অনেকগুলো সমঝোতা স্মারক, যেটাকে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়, সেই মৌ স্বাক্ষর করলেন। বিনিয়োগ, অবকাঠামো সহযোগিতার ঘোষণাও হলো। তিস্তা নদী ব্যবস্থাপনা, বন্দর, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সংযোগ ব্যবস্থা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এগুলোর অনেকগুলো এখনও মৌ, অর্থাৎ ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো।
প্রকল্পের অর্থায়ন, দরপত্র, চূড়ান্ত চুক্তি এবং বাস্তবায়ন, এসব ধাপ এখনো বাকি। এবার দেখি অভিযোগটা কেন ওঠে। দেখুন, বিশ্বব্যাপী বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। লাতিন আমেরিকায় ওডেব্রেক্ট কেলেঙ্কারি আমরা জানি, আফ্রিকার বিভিন্ন অবকাঠামো প্রকল্প, মালয়েশিয়ার 1MDB, এসব ঘটনায় দেখা গেছে। কিছু ক্ষেত্রে বড় প্রকল্পের সঙ্গে অবৈধ কমিশন বা রাজনৈতিক প্রভাবের অভিযোগও সত্য বলে প্রমাণিত হয়েছে। এই ইতিহাসের কারণে যখনই বহু বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা হয়, তখন সাংবাদিক, বিরোধী দল, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। আর দেশটার নাম যেহেতু বাংলাদেশ, তাই সন্দেহ স্বাভাবিক। আবার যেহেতু তারেকের সঙ্গে এই লেনদেনের আরেক প্রান্তে আছে চীন, তাই সন্দেহটা আরও জোরদার। কারণ চীনের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে শাসকদের ঘুষ দিয়ে প্রভাব বাড়াবার, প্রকল্প হাতাওয়ার অভিযোগ আগে বহুবার উঠেছে। চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি বা চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছ দরপত্র বা প্রভাব খাটানোর অভিযোগ বহুবার উঠেছে। কিছু ক্ষেত্রে তদন্ত হয়েছে, কিছু ক্ষেত্রে শাস্তিও হয়েছে, আবার অনেক অভিযোগ প্রমাণ না করে বন্ধ করে দেয়া হয়েছে। এই বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ আপনাদের সামনে রাখি। জর্জিয়ায় চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন CRCC 2019 সালে চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা CRCC এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলিকে বিশ্ব ব্যাংকের অর্থে অর্থায়িত একটি প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রতারণামূলক তথ্য দেওয়ার কারণে নিষিদ্ধ করা হয়েছিল সাময়িকভাবে। এটা ঘুষ খাওয়ার রায় নয়, তবে আর্থিক দুর্নীতি। আন্তর্জাতিক প্রকল্পে অনিয়মের একটা গুরুত্বপূর্ণ নজির বেল্ট অ্যান্ড রোড। এই প্রকল্প বিশ্বব্যাংক তাদের বিশ্লেষণে বলেছে যে বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতির ঝুঁকি স্বাভাবিকভাবে বেশি, এবং BRI প্রকল্পগুলোতে, যেটা চীনের, তাদের স্বচ্ছতা ও ক্রয় প্রক্রিয়া উন্নত হওয়া প্রয়োজন। তবে বিশ্বব্যাংক বলেছিল BRI-এ অনেক প্রকল্প প্রশ্নের অবকাশ রাখে। হুয়াওয়ে এবং ইউরোপীয় পার্লামেন্ট, তাদের কথাটা শুনুন। বেলজিয়ামে ইউরোপীয় পার্লামেন্টের কিছু সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে হুয়াওয়েকে, মানে চীনের কোম্পানি, ঘিরে তদন্ত হয়েছে। সেই তদন্ত এখনো চলছে, অনেক প্রমাণ পাওয়া গেছে, এখনো চূড়ান্ত বিচার হয়নি। এছাড়া বহু গবেষক ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠান BRI প্রকল্পগুলোতে অস্বচ্ছ ঋণ, দরপত্রের সীমিত প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এই সমালোচনা থেকে প্রতিটি প্রকল্পে ঘুষ হয়েছে এমন কিছু নয়, কিন্তু চীনাদের মধ্যে ঘুষের সম্ভাবনাটা খুব বেশি। অর্থাৎ চীনা বিনিয়োগকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ কিভাবে তাহলে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে? এরকম স্বচ্ছতা নাই হতে পারে। এবং মনে রাখতে হবে, কয়েকদিন আগে পর্যন্ত যখন তারেক রহমান আমেরিকায় লন্ডনে থাকতেন, তখন এখানে এই জামাত, NCP এরা স্লোগান দিয়েছে, চারদিকে ছড়া শুনিয়েছে যে কি করে ওখানে খরচ চলছে, তার এখান থেকে টাকা তুলছে, ইংল্যান্ডে পাঠাচ্ছে তারেক রহমানকে, BNP এটা বলেছিল। আমার কথা নয়, আপনাদের হয়তো মনে আছে। এবার আসি এই প্রসঙ্গ ছেড়ে সার্জিও গোরের সফর নিয়ে কি বলা যায়। সার্জিও গোর কাল পরশুর মধ্যেই আসছেন বাংলাদেশে। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসছেন এই সব অভিযোগগুলো খতিয়ে দেখতে, চীনের সাথে কি ধরনের সম্পর্ক করেছে, কি ধরনের চুক্তি করেছে, এই চুক্তির আগা পাঁচতলা সব দেখবার জন্য আসছে। কিন্তু এবং এই দাবি কিন্তু অনেক জায়গা থেকে উঠছে। যারা জানা গেছে তা হলো, সার্জিও গোর তো পরিষ্কারভাবে বলেননি যে তিনি কি করতে আসছেন। 3 দিন থাকবেন এবং 3 দিন তিনি কি করবেন তার আলোচ্য সূচিতে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বৃহত্তর কৌশলগত সম্পর্ক। এগুলো প্রকাশ্য, কিন্তু অপ্রকাশ্য অনেক কিছু আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বড় প্রকল্পে দুর্নীতি হয় না এ কথা ইতিহাস কখনো বলে না। সঠিক অবস্থান হলো
দুর্নীতি হওয়ার প্রচুর সম্ভাবনা এবং হতেও পারে। বন্ধুরা, গণতন্ত্রের প্রশ্ন তোলা জরুরি। তারেক রহমানের ব্যাপার নিয়ে আজকে প্রশ্ন কিন্তু উঠে গেছে। $700 মিলিয়ন, অঙ্কটা খুব কম নয়। এই অভিযোগ পরে প্রমাণ হবে, কিন্তু দেশটার নাম যেহেতু বাংলাদেশ, তাই শেষ পর্যন্ত বিচার কোথায় গিয়ে শেষ হবে, কার কথায় বিচার কোথায় দাঁড়িয়ে যাবে, এটা কেউ বলতে পারে না।